অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই একটা ভালো আলোচনা আপনার সঙ্গে হবে। আমি একটু একটা যেমন হচ্ছে আপনার কাছে আসতে চাই। শুরুতে প্রথম কথা হচ্ছে, বিএনপির সরকার হিসেবে দায়িত্ব পালন করার খুব সম্ভবত ৫৫তম দিন পার করছে। এর মাঝখানে আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নানা রকমের উদ্যোগ বাস্তবায়ন হওয়ার একটা ছবি দেখতে পেলাম, এবং সরকারের দিক থেকে নানা রকমের আশাবাদের কথাও শুনতে পাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে, যেই সমস্ত অধ্যাদেশগুলো নিয়ে আলাপ হয়েছিল ১৩৩টা, তার ভিতরে ১৬টি হয়নি। যেই ১৬টি নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে, বিরোধী দল পথে নেমেছে এবং আগামীকাল একটা বৈঠক আছে তাদের, তারপর তারা হয়তো নতুন কর্মসূচি দেবে। মানে এই প্রেক্ষাপটটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? সরকারি পক্ষ থেকে আসলে ১৬টি অধ্যাদেশ বাদ এটা কি বলবো, নাকি কোনো রকমের কোনো সম্ভাবনা আছে, বিরোধী দলের সঙ্গে আলোচনা করার কোনো পথ খোলা আছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে একাত্তর টিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সহালোচক দুজনকে ধন্যবাদ। এবং আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ ১০ গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, বর্তমান সরকারি যাত্রার একটি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার যে মহাপরিকল্পনার বাস্তবায়নে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশ গঠনে আমরা জনকল্যাণমূলক যে কর্মসূচি নিয়েছি, তার ৫৫তম দিন আজকে। এর মধ্যে আপনার দৃশ্যমান হয়েছে যে বিএনপি কথায় না কাজে বিশ্বাস করে। বিএনপি নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিল জনগণের কাছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল, এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দেশের সরকার গঠনের কয়েকদিনের মধ্যে আমরা একটু বৈশ্বিক যুদ্ধের মধ্যে পড়লেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। তার মধ্যে প্রথমে দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, পাইলট প্রকল্প শুরু হয়েছে, ৩৭,০০০ পরিবারকে ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে সারা দেশে আমরা সব পরিবারকে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপরে যে বিষয়টি আসছে আপনার খাল খনন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, এদেশের জলাবদ্ধতা কৃষকদের স্বাবলম্বী করার জন্য, যে দেশের বেশিরভাগ মানুষ এটি একটি কৃষি নির্ভর দেশ, আমরা বেশিরভাগ মানুষই কৃষক, সেই কৃষকদের কথা চিন্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য তখন খাল খননের কথা মাথায় নিয়ে খাল খনন করেছিলেন, এবং পরবর্তী এবং শুধু শুকনো মৌসুমে যেন সেই খালের পানিটা সেচে ব্যবহার করতে পারে। অর্থাৎ সর্বাঙ্গে কৃষকদেরকে যেহেতু মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব তো পালন করছে সরকার, কমিটমেন্ট রাখছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অধ্যাদেশে আমি আসছি সেই জায়গা, সেই ধারাবাহিকতা দেখেন, সেটা কিন্তু আর রক্ষা হয়নি। ফ্যাসিস্টরা যখন সরকারে এসছে তখন সেই কাজগুলো হয়নি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসছেন, তখনও কিন্তু আপনার ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করে দিয়েছেন, ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই উনি যে বৈশ্বিক যুদ্ধের মধ্যেও উনি ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। তারপর আবার এই যে গতকাল মানে গত পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদেরকে স্বাবলম্বী করা, স্বল্প সুদে ঋণ দেওয়া, এবং তাদেরকে তাদের সকল বিশেষ করে যারা যেসব কৃষকের জমি কম বা এই তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর দেখেন পর্যায়ক্রমে এখানে হেলথ কার্ড দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলছেন। আর হলো যে আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে অধ্যাদেশ, দেখেন ১৩৩টি অধ্যাদেশ ছিল, তাই না? এখন অন্তর্বর্তীকালীন সরকার মানে যে অধ্যাদেশগুলো জারি করেছে তার মধ্যে তো বেশিরভাগই এই সরকার বাস্তবায়ন করেছে, এবং সরকারি দল বিরোধী দলের সেখানে কমিটি ছিল, তারা মিলে আলোচনা করেছেন। আর হলো যে কিছু অধ্যাদেশের বিষয়ে আমাদের
বর্তমান নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত সরকার। আপনি দেখেন 51% ভোট নিয়ে আমরা নির্বাচিত হয়েছি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। সুতরাং যে কোনো বিষয়ে একটা অধ্যাদেশ কেন, আপনি যখন একটা অধ্যাদেশকে আইনে পরিণত করবেন তার আগে নিশ্চয়ই এই সার্বভৌম সংসদের এটা বিচার বিবেচনা বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ হলো বিগত যে সরকারটি ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। তখন কিছু কিছু অধ্যাদেশ কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য করা হয়েছে, সেগুলি কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আবার কিছু কিছু অধ্যাদেশ আরো বেশি ডেমোক্রেটিক, আরো বেশি মানে যাতে গণতান্ত্রিক হয় এবং আরো আইনানুগ হয় এবং জনকল্যাণে হয়, সেখানে যাচাই বাছাই চলছে এবং বিশ্লেষণ চলছে। যেরকম গুম অধ্যাদেশ নিয়ে কথা বলা হচ্ছে, মানবাধিকার কমিশন নিয়ে, মানবাধিকার অধ্যাদেশ নিয়ে, সংসদ সচিবালয় নিয়ে। আমি আপনাকে ভেরি ফেয়ারলি বলি, গুম অধ্যাদেশ আমাদের এই বিএনপির এই তো 1400-র উপরে নেতাকর্মী গুম হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের হয় নাই। সুতরাং এই গুমের বিরুদ্ধে বিএনপি এবং বিএনপির মানে আমি আপনার কথা মোটা থেকে বলতে পারি যে 16টি অধ্যাদেশের কোনোটাই বাতিল হয়নি, না, আলোচনার সুযোগ রয়েছে। হ্যাঁ, আমরা আরো বেশি যাতে গণতান্ত্রিক হয়, আরো বেশি যাতে মানে এই গুমের বিরুদ্ধে যে আইনটি সেটা আরো যাতে শক্ত আইন হয় সে ব্যাপারে যাচাই বাছাই চলছে। আরেকটি বিষয় আপনাকে আমি বলি, আরেকটি আইন যেটা সংসদ সচিবালয় পৃথক করা, এখানে শিশিরমণি সাহেব আইনজীবী রয়েছেন, উনি ভালো বলতে পারবেন। দেখেন, আমরা কিন্তু এই যে বিগত 17টি বছর এই বিচারালয়ে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, বিচারকদের কাঁধে বন্দুক রেখে যত মানে বেআইনি কাজ করেছে আইনের নামে। সুতরাং এইখানে এখনো বিচারাঙ্গনে অনেক ফ্যাসিস্টদের দূষণ রয়েছে। তাদেরকে আপনি যদি সুপ্রিম কোর্ট সচিবালয় আলাদা করে দেন, তাদের বিরুদ্ধে আপনি কোনো কথাই বলতে পারবেন না, তাদের দ্বারাই এই সরকার পরিচালিত হবে। কিন্তু আমি একটি গণতান্ত্রিক সরকার তো এই বিচার বিভাগ তাদেরকে মানে বিচার বিভাগের ফ্যাসিস্টরা তারা পরিচালনা করবে, তারা এই যে ধরেন যারা অন্যায় অপরাধ করেছে, দুর্নীতি লুটপাট করেছে, গুম খুন করেছে, তারা সেখানে যাবে, বের হয়ে চলে যাবে। আমরা এটা চাই না। বুঝতে পারছি। আমি আরো আলোচনা করব। আমি একটা প্রারম্ভিক একটা মতামত নেওয়ার চেষ্টা করছিলাম এবং আমি নিশ্চিত মেডিয়াসেন পড়া সেগুলো সব শুনছেন, আপনি আপনার কাছেও আসবো। তার আগে একটু অ্যাডভোকেট শিশিরমণি আপনার কাছে আসি। মানে আজকে খেলাফত মজলিসের খেলাফত আন্দোলনের আলোচনায় আপনি ছিলেন, সেই আলোচনায় যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্য নিয়ে আলাদা করে না হয় একটু পরে জানবো, তবে তার আগে একটু বলবেন মানে এই যে 16টি অধ্যাদেশ কোনোটাই তো বাতিল হয়নি, বলা হচ্ছে আলোচনার সুযোগ রয়েছে এবং আমার হাতে যে খবর রয়েছে সেখানে চিফ হুইপ নিজেই বলেছেন যে সংবিধান সংশোধনে সরকারি এবং বিরোধী দলের একটা সম্মিলিত প্রস্তাব আনা হবে। তারও আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন সরকার বাস্তবায়ন করবে। এই জায়গা থেকে কি একটু হলেও বিরোধী দল আশাবাদ খুঁজে পাচ্ছে না, বিশ্বাস বা আস্থা মানে আসছে না ভেতরে? প্রশ্নটা তো আস্থার না, খোঁজাখুঁজির প্রশ্ন না। এখানে প্রশ্নটা হলো আপনি কৃষক কার্ড দিচ্ছেন, আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এগুলো এনজিও কাজ, এগুলো এনজিও করতে পারে, এগুলোকে রাষ্ট্র প্রকল্প বলে না। রাষ্ট্র প্রকল্প হলো রাষ্ট্রের রাজনৈতিক, সাংবিধানিক, স্ট্র্যাটেজিক অবস্থান ঠিক করতে পারা হলো মূল লিডারশিপ। এটা ঠিক করতে না পেরে কিছু টাকা আপনি জোগাড় করলেন, কিছু লোককে কিছু ফ্যাসিলিটি দিয়ে দিলেন, দ্যাট ইজ গুড। এটা তো তেমন গুরুত্বপূর্ণ কোন ওয়ার্ক। গুরুত্বপূর্ণ ওয়ার্ক 5 আগস্টের পরে ছিল রাষ্ট্র প্রকল্পটাকে কিভাবে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমের উপর দাঁড় করানো হবে, এটি ছিল মূল প্রত্যাশার বিষয়। সেই কমিটমেন্ট বিএনপি ভঙ্গ করছে, তারা সেটা রাখতে পারছে না। কি কারণে রাখতে পারছে না তার কারণ আমার কাছে জানা নেই। আমি সারপ্রাইজ হই। আমি ঐকমত্য কমিশনে 8 মাস সময় দিয়েছি। আজকালকার যে হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ, আমরা তার সঙ্গে কাউন্টার পার্ট হিসেবে কাজ করেছি ডে নাইট। এমনও দিন গেছে আমরা 24 ঘন্টা কাজ করেছি। কিন্তু আজকে এসে দেখলাম সেই সরকারের মতো চেঞ্জ হয়ে গেছে। তারা ভিন্ন আর্গুমেন্ট দিচ্ছেন, ভিন্ন কথা বলছেন। রাষ্ট্র প্রকল্পে তাদের মনোযোগ নাই। তাদের মনোযোগ হলো কোন কাকে 2000-3000 করে টাকা দিবেন, সেটাকে তারা মনে করছেন কমিটমেন্ট রাখছেন। কেন? বিএনপির যে 31 দফার প্রথম দফা কি? প্রথম দফা হলো তা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন। 21 নম্বর দফা কি?
তারা মৃত্যুজনিত কারণে কিংবা আদালতের আদেশ ছাড়া কোনো জায়গায় কোন স্থানীয় সরকারে কোনো প্রশাসক বসাবেন না। দেখেন তো প্রশাসক বসিয়েছে কিনা? বসিয়েছে। সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে কিনা? করে নাই। শুধু তাই না, তারা এখন আর্গুমেন্ট করছে গণভোট অবৈধ, গণভোট অধ্যাদেশ বাতিল করেছে, তারা গণভোটের রায় মানছে না। একটা সরকার 51% মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছে, 70% মানুষের ম্যান্ডেটকে দিব্যি অ্যাভয়েড করে চলে যাচ্ছে।